নমস্কার। শুরু করছি প্রতিদিনের মতো অঙ্কের আসরে অর্জুন স্যার। আজকে ম্যাথ এবং হেলথ টিপস দুটোই থাকবে। একটা পাটিগণিত তার আগে আমি শিখাবো। তো পাটিগণিতটা কি? পিতা ও পুত্রের বয়সের গড় ৩৫ বৎসর এবং পিতা ও কনিষ্ঠ পুত্রের বয়সের গড় ৩২ বৎসর। কনিষ্ঠ পুত্রের বয়স ১৬ বৎসর হলে জ্যেষ্ঠ পুত্রের বয়স কত? তাহলে পিতা পুত্রের বয়সের গড় যদি ৩৫ বৎসর হয়, এদের মোট বয়স কত হবে? ৩৫ গুণিত ২ ৭০ বৎসর। এবং পিতা ও কনিষ্ঠ পুত্রের বয়সের গড় ৩২ বৎসর হলে কনিষ্ঠ পুত্রের বয়স কত? গড় ৩২ বৎসর বলেছে, তাহলে মোট বয়স কত হবে? ৩২ গুণ ৬৪ বৎসর। তাহলে ৬৪ আর কনিষ্ঠ পুত্রের বয়স বলে দিয়েছে ১৬ বৎসর। তাহলে এই ৬৪ থেকে ১৬ যদি বাদ দিই তাহলে কত থাকছে? ৪৮ বৎসর। তাহলে আবার পিতা পুত্রের বয়সে মোট বয়স কত? ৭০ ছিল। তা ৭০ থেকে ৪৮ বাদ দিয়ে দিই, যদি পিতার বয়স ৪৮ বছর বাদ দিয়ে দিই তাহলে ২২ বছর থাকছে। তাহলে জ্যেষ্ঠ পুত্রের বয়স হবে ২২ বছর। এটাই উত্তর। এবার অঙ্কটা করে দেখি। পিতা পুত্রের বয়সের গড় ৩৫ বছর। পিতা পুত্রের বয়সের গড় ৩৫ বছর। ৩৫ বছর। অতএব উহাদের মোট বয়স, অতএব উহাদের মোট বয়স পঁয়ত্রিশ গুণিতক ২, ৩৫ গুণিতক ২ সমান ৭০ বৎসর। আর কনিষ্ঠ পুত্র, পিতা ও কনিষ্ঠ পুত্রের বয়স কত? পিতা ও কনিষ্ঠ কনিষ্ঠ পুত্রের গড় বয়স গড় বয়স গড় বয়স কত বলেছে? ৩২ বছর। গড় বয়স ৩২ বছর। অতএব দুইজনের 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 মোট বয়স মোট বয়স সমান কত?
32 গুণিতক 2 সমান 64 বৎসর। এই তাহলে দেখা যাচ্ছে পিতা পুত্রের বয়সের গড় 32, তাদের মোট বয়স কত হচ্ছে 64 বছর। কিন্তু কনিষ্ঠ পুত্রের বয়স কত বলে দিয়েছে 16 বছর। তাহলে এখান থেকে 16 যদি বাদ দিয়ে দিই পিতার বয়স পেয়ে যাব। তাহলে বাদ দিয়ে দিই, অতএব পিতার বয়স সমান কত 64 বিজিতক 16 সমান 48 বছর। এইবারে দেখো পিতার বয়স 48 বছর পেয়ে গেছি। এবার পিতা ও জ্যেষ্ঠ পুত্রের বয়স কত, মোট বয়স 70 বছর। তাহলে এই 70 থেকে 48 বাদ দিয়ে দিলে জ্যেষ্ঠ পুত্রের বয়স পেয়ে যাবো। অতএব জ্যেষ্ঠ পুত্রের বয়স পুত্রের বয়স সমান কত 64 মোট বয়স জ্যেষ্ঠ পুত্রের বয়স। আচ্ছা, জ্যেষ্ঠ পুত্র আর পিতার মোট বয়স 70, তাহলে 70 থেকে 48 বাদ দাও সমান কত হচ্ছে 2 22 বছর। এটাই হলো উত্তর। তাহলে আমাদের উত্তর হয়ে গেল যে জ্যেষ্ঠ পুত্রের বয়স 22 বছর। আবার অঙ্কটা রিভাইজ করছি। পিতা ও জ্যেষ্ঠ পুত্রের বয়সের গড় 35 বছর। ঠিক আছে, পিতা ও জ্যেষ্ঠ পুত্রের বয়সের গড় 35 বছর, এবং পিতা ও কনিষ্ঠ পুত্রের বয়সের গড় কত 32 বছর। কনিষ্ঠ পুত্রের বয়স বলে দেওয়া হচ্ছে 16 বছর, জ্যেষ্ঠ পুত্রের বয়স কত হবে। এবার অঙ্ক, পিতা ও পুত্রের বয়সের গড় 35 বছর, উহাদের মোট বয়স কত 35 গুণিতক 2 সমান 70 বছর। পিতা ও কনিষ্ঠ পুত্রের গড় বয়স কত 32 বছর, তাহলে দুইজনের মোট বয়স হলো 32 গুণিতক 2 সমান 64 বছর। পিতার বয়স হবে তাহলে এই 64 থেকে 16 বাদ দিলে 48 বছর, আর জ্যেষ্ঠ পুত্রের বয়স হবে, দুজনের মোট 70 ছিল, এই 70 থেকে পিতার বয়স 48 বাদ দিয়ে দিয়েছি, দিতে 22 বছর হলো জ্যেষ্ঠ পুত্রের বয়স। এটাই উত্তর। এবারে আসছি হেলথ টিপস। আজকে হেলথ টিপস, যে সকল মায়েরা শিশুদের বুকে দুধ খাওয়ান, হ্যাঁ, তাদের পরিচর্যা এবং দুধ কিভাবে বাড়ানো যায় বুকের দুধ কমে গেলে, তার একটা হোমিওপ্যাথি ঔষধ টিপস। তাহলে আজকে দুগ্ধ পান করা শিশুদের মায়েদের পরিচর্যা।
যে সকল মায়েরা যে সকল মায়েরা শিশুদের শিশুদের বুকের দুধ শিশুদের দুগ্ধ পান করান, বুকের বুকে দুগ্ধ তাদের পরিচর্যা চর্চা যে সকল মায়েরা শিশুদের বুকের দুগ্ধ পান করান তাদের পরিচর্যা। কি পরিচর্যা করা যায় সেই সম্পর্কে বলছি। তাহলে দেখুন, যে সকল মায়েরা শিশুদের বুকের দুধ পান করান তাদের প্রথম কি করতে হবে না, পর্যাপ্ত পরিমাণে জল খেতে হয়। এই পর্যাপ্ত পরিমাণে জল খেলে কি হয়, দুগ্ধ বাড়ে, দুগ্ধটা তরল হয়, শিশুদের খেতে সহজ হয়, দুগ্ধ পান করতে খুব সহজ হয় এবং সহজেই তারা পান করে। আর প্রোটিন দরকার, মায়েদের প্রচুর প্রোটিন দরকার। সেই প্রোটিন পেতে হলে কি হয় না, মাছ মাংস এগুলো খেতে হবে। আর সাথে সাথে মাছ মাংস ডিম খেতে হবে। প্রতিদিন একটা করে অন্তত ডিম পাতে রাখতেই হবে, মাছও রাখা দরকার। আর মাছ মাংস এর সঙ্গে খেতে খেতে কি হবে, প্রচুর পরিমাণ ফাইবার জাতীয় খাবার খেতে হবে। ফাইবার জাতীয় খাবার খেতে হলে, কারণ ফাইবার জাতীয় খাবার খেতে হলে শাক সবজি এগুলো বেশি করে খেতে হবে, তবে দুগ্ধ বাড়বে। এছাড়াও এই সময় দেখা যায় মায়েদের কোষ্ঠকাঠিন্য আসে। এই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য ফাইবার তো প্রচুর পরিমাণে খেতে হবে, তার সঙ্গে উচ্চ ফাইবার ইসবগুলের ভুসি এটাও খেতে হবে। যদি কোষ্ঠকাঠিন্য এসে যায়, ইসবগুলের ভুসিটা পর্যাপ্ত পরিমাণে খেতে হবে। বিভিন্ন ধরনের বাদাম মায়েদের অবশ্যই খেতে হবে, কারণ বাদামে যে ফ্যাটটা আছে সেটা মায়েদের প্রচুর দরকার। তাছাড়া এখানে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেটাও দরকার। আয়রন যুক্ত খাবার খেতে হবে, কারণ এই সময় মায়েদের শরীরে প্রচুর রক্তের প্রয়োজন। সেই রক্ত পূরণ করতে হলে তো মায়েদের আয়রন জাতীয় খাবার খেতে হবে। আয়রন জাতীয় খাবার যেমন ধরুন কলা জাতীয়, কাঁচকলা,
তারপরে কলাথোড়, মোচা, কুলে শাক, এগুলো খেতে হবে। এতে প্রচুর আয়রন থাকে। সজনা পাতায় প্রচুর আয়রন থাকে এগুলো, এবং ক্যালসিয়ামও থাকে। সুতরাং ক্যালসিয়াম জাত খাবার খেতে হবে। সরকারি হসপিটালে যে ক্যালসিয়াম ট্যাবলেট দেওয়া থাকে সেগুলো সঙ্গে সঙ্গে খেতে হবে, তাহলে ক্যালসিয়ামের ঘাটতিটাও পূরণ হয়। আর যাদের চা পান করা না পান করাই ভালো। যাদের চা পান করা অভ্যাস আছে তারা হার্বাল টি, বাজারে হার্বাল টি পাওয়া যায়, সেই চা বড়জোর 1 থেকে 2 কাপ পান করতে পারেন। আর যে সমস্ত খাবারে অ্যালার্জি থাকে, বিভিন্ন মায়েদের বিভিন্ন খাবারে অ্যালার্জি থাকতেই পারে, সেইগুলো থাকতে এই সময় এড়িয়ে যাবেন। অতিরিক্ত তেলে ভাজা জিনিস খাবেন না। অতিরিক্ত তেলে ভাজা, বাইরের খাবার, জাঙ্ক ফুড, এগুলো খেতে দূরে থাকবেন, এগুলো থেকে দূরে থাকবেন। কারণ এগুলো খেলে বুকের দুধ কমে যাবে, বাচ্চারাও রোগাগ্রস্ত হয়ে যাবে, বিভিন্ন রকম জ্বর জ্বালা এসে আক্রমণ করবে। সেই থাকতে বিরত থাকবেন। মায়েদের দুধ বাড়াতে হলে দেখো, মায়েদের দুধ বাড়বে একটা টেকনিক। বাচ্চারা যত কাঁদবে, আমরা ভাবি বাচ্চাদের কষ্ট হচ্ছে খুব তাই কাঁদতেছে। বাচ্চারা খিদা পেলেও কান্না করে। আবার পেটের কোনো রকম সমস্যা হলে, গ্যাস ট্যাস হয়ে গেলে, বায়ু জমে গেলে, সেক্ষেত্রেও বাচ্চা কান্না করে। তবে বাচ্চা যত কাঁদবে, মার উচিত সেই বাচ্চার সঙ্গে তত কথা বলা। যত কারণ বাচ্চারা তো কান্নার সময় কথা বলতে পারে না, তারা কান্নার মাধ্যমেই সবকিছু প্রকাশ করতে চায়। তাই তাদের সঙ্গে ওই সময় মায়েদের খুব কথা বলতে হবে। এই বাচ্চার সঙ্গে সংস্পর্শে যত থাকবে তত মায়েদের দুধ বাড়বে। বাচ্চাকে কখনোই মায়েদের কাছ থেকে দূরে রাখা চলবে না। মায়েদের তো পুষ্টিকর খাবার খেতেই হবে সবসময়। পুষ্টিকর খাবার না হলে মায়েদের শরীর সুস্থ থাকবে না। মায়েদের শরীর সুস্থ থাকলে বাচ্চাও সুস্থ থাকবে না। এই সময় জিরা আর জিরা গুঁড়া, যে কোনো খাবারে যখন খেতে বসবেন একটু জিরা গুঁড়া ছড়িয়ে নেবেন, সেইটা খেলে ভালো হবে। এবং কাঁচা পেঁপে যদি খায়, এই দুটো জিনিস খেলে দুগ্ধ বাড়ে। এছাড়াও আমি দুগ্ধ বাড়ানোর জন্য একটা হোমিওপ্যাথি ওষুধের নাম লিখে দিচ্ছি। সেই ওষুধটি 2 ফোঁটা করে দিনে 2 বেলা খেয়ে থাকবেন 1/2 কাপ জলে, তাহলে দেখবেন দুগ্ধ বাড়ে। কোনো কারণে যদি মায়েদের দুধ কমে যায়, তখন এই হোমিওপ্যাথি ওষুধটি খাবেন। ল্যাকডি-4, ঠিক আছে? ল্যাক ডি 4। 30 শক্তি নিয়ে ল্যাকডি-4 30 শক্তি। এই হোমিওপ্যাথি ওষুধটা বাজার থেকে সিলপ্যাক কিনে আনবেন, এনে 2 ফোঁটা করে, সকালে 2 ফোঁটা, বিকালে 2 ফোঁটা, এই 2 ফোঁটা করে প্রতিদিন খাবেন। খেলে দেখবেন আবার দুধ বেড়ে যাবে। তো আবার বলছি, দেখুন এই হোমিওপ্যাথি ওষুধ ল্যাকডি-4, তাহলে মায়েদের যত্ন অবশ্যই ভালো করে নিতে হবে। যেটা আমি বলে গেলাম সেইভাবে মেনে চললে দেখবেন মায়েদের পরিচর্যা সুন্দর হবে এবং শিশু ভালো থাকবে, মায়েদের বুকের দুধ বাড়বে। তো আবার বলছি, আপনারা এই ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকবেন, কারণ আমি প্রতিদিন অঙ্ক এবং হেলথ টিপস দিয়ে থাকি। এগুলো সবার উপযোগী। আমি অনেক কষ্ট করে এই ভিডিওটি বানান। আপনারা অনুগ্রহ করে আমার সাবস্ক্রাইবটা করাবেন,
শেয়ার ও লাইক করতে থাকবেন। কমেন্টে কিছু লিখে দিবেন, যদি কোনো কিছু প্রয়োজন হয় থাকে সেগুলো লিখে যাবেন। তো একটা এইরকম ইনফরমেটিভ ভিডিওকে বাঁচিয়ে রাখতে হলে বা চ্যানেলকে বাঁচিয়ে রাখতে হলে আপনাদের অবশ্যই সাহায্যের দরকার। তার জন্য আপনারা অবশ্যই আমার এই ভিডিওতে বা এই চ্যানেলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এই পর্যন্ত, থ্যাঙ্কস।